আব আয়েগা মজা সাহাব। দর্শক, এই মুহূর্তে আমি মনে করি একটা বিশেষ এবং বিশাল সুসংবাদ। শের হিসাবে বা বাঘ হিসাবে চিহ্নিত আগে সংস্কার চাই, সংস্কার, তারপরে নির্বাচন। ওই যে কাপে কাপ মমতাজের বাপ, আমাদের হিসাব মিলা গেছে, তাই আমরা এই কথা বলতেই পারি। কাজটা ভালো করছে, আমি ওয়েলকাম জানাইতে চাই। এই মাসেই দেখতে পাবেন খারাপ দিন বেশি দিন থাকে না, খারাপ দিন বেশি দিন থাকে না, খারাপ দিন বেশি দিন থাকবে না, সুদিন আসতে যাচ্ছে, আর কোনো কথা নাই। দর্শক, গতকালকে একটা মারাত্মক ঘটনা ঘটেছে। গতকালকে রাত থেকে এই ব্যাপারটা প্রচন্ড সমালোচনার দিকে চলে গিয়েছে, তেমন দৃশ্য আমরা দেখেছি। কি ঘটেছিল আসলে গতকালকে, সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে। ডক্টর পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন যাকে ধরে তাকে কি করে ফেলে, তাদের রাজনৈতিক ক্যারিয়ার বরবাদ করে দিয়েছে। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এবং ডক্টর পিনাকি ভট্টাচার্য আরো অনেক কিছু সামনে নিয়ে আসবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনি গিয়ে হাজির হলেন, উনি গুম হয়েছেন, এই বিচার উনি চান। এতদিন অভিযোগ দায়ের করেন না কেন? মানে এগুলো গুম টুম কিছু না, তাহলে এখন কেন অভিযোগ দায়ের করেছেন? ওই যে ইলিয়াস ভিডিও বানিয়েছে, পিনাকি ভট্টাচার্য ভিডিও বানিয়েছে, এমন প্রশ্ন ছড়ে দিয়েছে। আর ইলিয়াস পিনাকি বললে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে পৌঁছে যায়। ইলিয়াস পিনাকির যে ক্রেডিবিলিটি, এটা তারেক রহমানেরও নেই। জেনারেল ওয়াকারকে যদি সরানো হয়, আমি একটা জিনিস জানি, বিএনপির যত লাফালাফি তার 4 ভাগের 3.5 ভাগ বন্ধ হয়ে যাবে। ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয়, চুপ্পু উইল বিকাম এ মাইস। বড় মাউসও হবে না, মাইস, ছোট্ট তেলাপোকা। ঢাকার গণপরিবহন ব্যবস্থায় পরিবেশ বান্ধব ও আধুনিক সেবা নিশ্চিত করতে 400টি ইলেকট্রিক বাস যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। জেনারেল ওয়াকারকে যদি সরানো হয়, আমি একটা জিনিস জানি, বিএনপির যত লাফালাফি তার 4 ভাগের 3.5 ভাগ বন্ধ হয়ে যাবে। ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয়, চুপ্পু উইল বিকাম এ মাইস। বড় মাউসও হবে না, মাইস, ছোট্ট তেলাপোকা হয়ে যাবে। কারণ ওয়াকার বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করে না। ওয়াকার প্রমাণিত একটা বেঈমান, একটা দুরাচার, একটা মির্জাফর। যে কোনো মূল্যে তাকে সরাতে হবে। ওয়াকারকে যদি বের করে দেওয়া যায়, ডক্টর ইউনূসের বিরুদ্ধে সমগ্র আন্দোলন বন্ধ হয়ে যাবে। চুপ্পুকে যদি লাথি মেরে বের করে দেওয়া হয়, সবকিছু অফ হয়ে যাবে। এখন আর্মির অনেক রিটায়ার্ড অফিসাররা সাবজেক্টটাকে এভাবে বলে যে সেনাপ্রধানকে সমালোচনা করা যাবে না, এবং তারা এই ন্যারেটিভটা তৈরি করতে চায় যে সেনাপ্রধানের সমালোচনা করলে পুরো আর্মিটা সমালোচিত হয়। আমি এই সাবজেক্টের সাথে খুব সম্মানের সাথে আমি দ্বিমত পোষণ করি। কারণ কি, an idiot will always stay as an idiot. They will never change their lifestyle or their philosophy. এখন একটা বেঈমান, তাকে আপনি সাজান। মীর জাফরকে যদি পলাশীর যুদ্ধের পরে বলা হইতো যে ওকে তোমার সব গুনাহ খাতা মাফ করে দিছি, তোমাকে এখন সিরাজউদ্দৌলার বন্দনা করো, বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা নিয়ে কথা বলো, আপনারা আমার কাছ থেকে লিখে নেন। কুলদীপ নায়ার বলেছে যে ওই মীর জাফর আবারও মীর জাফর হইতো, ওই মীর জাফরের পরিবর্তন হইতো না। যে ওয়াকার 17 বেঙ্গল নিয়ে পিলখানার সামনে দাঁড়িয়ে বেইমানি করেছে দেশের সাথে, তার কমরেডদের সাথে, এরপরেও দেখা যায় আর্মির কিছু লোকজনরা ওয়াকারের কথা বললেই তাদের ধর্পণ শুরু হয়ে যায়। ওয়াকার মানে আর্মি। তো আমি বুঝি না আসলে সাবজেক্টটা কি, আর্মির ভিতরে এই ধরনের কোনো ইমামতি আছে কিনা, আমার ধারণা নাই। আরো একটা কথা বলেছে, আমাদের আলোচনা আরো একটা কথা আছে, আর্মির কাছে রাজনৈতিক নেতারা যায় কেন যায়? 2টা কারণে। তাদের কাছে বন্দুক আছে, আর ওই বন্দুকের পাশে যদি ভারতের সাপোর্ট থাকে তাহলে তো আর কথাই নাই। এখন যায় কারা? গোরখুতো আব্বাসের মতো লোকজনরা যায় কারা? মির্জা ফাকের মতো লোকজনরা যায় কারা? সালাউদ্দিনের মতো বেঈমানরা যায়। তারা যায়, কিন্তু একজন নীতিবান মানুষ, একজন ইমাম, সে তো বলবে নো 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 নো, দিস ইজ এ গ্রেটার অর্গানাইজেশন and army has a responsibility to protect the existence of our country. তারা সেটা বলে না, বলতে তারা পারে না, তারাও ওই লোভের মধ্যে ডুবে যায়। তো একটা জিনিস ডিসাইড করতে হবে, সেটা কি? আর্মির একজন জেনারেল যখন সেনাপ্রধান তাকে নিযুক্তি দেওয়া হয়, কর্নেল মোদাচ্ছের খুব সুন্দর করে বলেছে
যে আল্লাহ যাকে সুযোগ দেন, ওই সুযোগের সদ্ব্যবহারটা যখন করে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে, আল্লাহ তাকে সাহায্য করে। আর কেউ যদি ওখানে পাওয়ার গ্র্যাবিং এর মধ্যে নিজেকে ভাসিয়ে দেন, আল্লাহ ওই তার এই ক্ষমতাটাকে আর দীর্ঘায়িত করে না। এখন এটার জন্য হয়তো সময় নেয়। জেনারেল সিসি এখনো জীবিত আছে না? হোসনি মোবারক জীবিত ছিল না বেইমানি করার পরেও? আছে তো। শুধু তারা না, আপনারা যদি অনেক যে পৃথিবীতে তাকান, অনেক জায়গায় এ ধরনের উদাহরণ আপনারা অহরহ দেখবেন। আমি ঠান্ডা মাথায় এতটুকু বলি, বাংলাদেশের 1971 সালের 16 ডিসেম্বর থেকে আজ অবধি বাংলাদেশের সেনাবাহিনীর একজন অফিসারকে যদি আমরা সেলুট দিয়ে বলি, ওনার উসিলায় একটা দেশের স্ট্রাকচার তৈরি হয়েছে। পাশাপাশি আমরা বলবো 2 জন সেনাবাহিনীর অফিসার এবং পাশাপাশি আরো কয়েকজন সেনা প্রধান সেনাবাহিনীর মাথায় জাস্ট গু মেখে দিয়েছে। এবং এই গু মাখাদের দলে জেনারেল ওয়াকারও একজন, জেনারেল আজিজ একজন, জেনারেল শফি একজন, এ ধরনের লোকজনরা আছে। এরা এই জেনারেল সাহেবরা নিজেদের বিবেক দিয়ে এই অর্গানাইজেশনটাকে ঠিকমতো লিড করে না, ইনস্টিটিউশনটাকে লিড করে না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে কি করতে পারেন? ওয়াকার যে স্ট্রিংটা টান দিয়েছে, এখানে আলোচনার আর আমি কোনো জায়গা দেখি না। এজন্য জায়গা দেখি না কারণ একই দেশে আপনি সরকার প্রধান এবং আপনার অথরিটিকে চ্যালেঞ্জ করে 2 জন ব্যক্তি বাংলাদেশের 3 দিকে টানা হেঁচড়া করবে এবং ভারতের সাথে কোঅপারেট করবে, আমি মনে করি না এভাবে একটা দেশের সরকার ব্যবস্থা চলতে পারে। দেয়ারফর আপনি যদি কাউকে আর্মি চিফ হিসাবে অ্যাপয়েন্ট করেন, এটা যদি আপনি ডিক্লেয়ার করে দেন এবং ওয়াকারের চাকরি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে ন্যস্ত করে দেন, এরপরে ওয়াকারের কথায় আর কোনো লোক রাস্তায় বেরোবে না, ইভেন দেন গ্যারিজনেও গিয়ে দাঁড়াবে না। এখন আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন এটা আপনি ভালো জানেন। পাশাপাশি আরো একটা কথা, জেনারেল ওয়াকারকে যদি সরানো হয়, আমি একটা জিনিস জানি, বিএনপির যত লাফালাফি তার 4 ভাগের 3.5 ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয়। ওয়াকারকে যদি সরানো হয়, চুপ্পু উইল বিকাম এ মাইস। বড় মাউসও হবে না, মাইস, ছোট্ট তেলাপোকা হয়ে যাবে চুপ্পু। এবং যত আন্দোলন হয়, আন্দোলনগুলো আর থাকবে না। এই ওয়াকারের জন্য ছাত্রলীগ আন্দোলন করার সাহস পেয়েছে। এই ওয়াকারের জন্য গোরখোদক আব্বাস এবং সালাউদ্দিনরা ঘাড় উঁচিয়ে কথা বলতে পারছে। এই ওয়াকারের জন্য এখনো আওয়ামী লীগ নিজেদের তারা ক্ষমতায় নিয়ে আসতে পারবে, এর জন্য লাফাচ্ছে। Therefore, Walker is the cancer of the society. Walker become the cancer of our country. রাজনীতির মাঠে চলছে তুমুল উত্তেজনা, নির্বাচন নাকি সংস্কার। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সমর্থন পাওয়ার ক্ষেত্রে এনসিপি আর কিছু অংশে জামাতের সমর্থন আছে, কিন্তু দেশটির সর্ববৃহত্তম রাজনৈতিক দল এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি ক্ষমতার কাছাকাছি আছেন বা ক্ষমতায় যাবেন, বিএনপির সাথে আভ্যন্তরীণ দ্বন্দ্ব যখন চরমে, তখনই ঠিক খবর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। কিন্তু কেন হঠাৎ করে তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন, এ নিয়ে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে বেশ কিছু নিবন্ধন ছাপা হয়েছে। তো চলুন দেখি হঠাৎ করে 4 দিনের এই যুক্তরাজ্য সফরে কি সমর্থন অথবা কি কারণ যে তিনি হুট করে দেশের এই কঠিন ক্রান্তিকালেও তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। আর সম্ভবত ঈদের পরপরই 9 জুন বাংলাদেশে আগামী 7 তারিখ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তো ঠিক একদিন পরেই তিনি আপনার লন্ডন সফরে যাচ্ছেন। এখানে আমরা যতটুকু দেখছি যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ সম্মানসূচক একটা অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা গ্রহণ করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে শুধুমাত্র তাই না, এর পাশাপাশি যুক্তরাজ্য সরকারের সাথে আরো একটা বিশেষ বৈঠক আছে। বলা হয়েছে যে অধ্যাপক ইউনূসের এই সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য। তার এই সফরে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ আছে, সেই গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে। সরকারি দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন যে 4 দিনের যুক্তরাজ্য সফরের সময় তিনি 12 জুন বাকিংহাম প্রাসাদে রাজা 3য় চার্লসের সাথে দেখা করবেন। ওই দিন বিকালে সেন্ট জেমস প্রাসাদে রাজা 3য় চার্লসের হাত থেকে তিনি তার যে অ্যাওয়ার্ডটি আছেন কিংস চার্ল হারমোনি অ্যাওয়ার্ড, সেটি গ্রহণ করবেন। আর ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্রগুলো বলছে 11 জুন 10 নং ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে অধ্যাপক ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকেরও আয়োজন প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী ওই বৈঠকটি হতে পারে ঘণ্টা খানেকের কাছাকাছি, যেখানে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, অংশীদারিত্ব সহ দ্বিপাক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা আসবে। এছাড়া আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তির যুক্তরাজ্যে অবস্থানের প্রেক্ষাপটে পাচার হওয়া অর্থ বিষয়টিও আলোচনায় আসতে পারে। তবে সামগ্রিকভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টি এখানে বিশেষ গুরুত্ব পাবে। বিশেষ করে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের নৃশংসতার বিচার, সংস্কার এবং
নির্বাচনের পরিক্রমায় এগিয়ে যাওয়ার উদ্যোগে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি আলোচনায় আসতে পারে। আর আমরা যদি দেখি যে এখানে খসড়া সূচি অনুযায়ী 13ই জুন আবার পুনরায় ঢাকাতে ফেরার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই মুহূর্তে এই সফরগুলোর গুরুত্ব কতটুকু? গুরুত্ব অনেক। সর্বশেষ আপনি যখন জাপানে গিয়েছেন, বাংলাদেশের দাতা রাষ্ট্রগুলো বা পাওয়ারফুল সুপার পাওয়ার যে সকল রাষ্ট্রকে বাংলাদেশ কাউন্ট করে তাদের মধ্যে জাপান অন্যতম। জাপানের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সংস্কার, বিচার এবং নির্বাচন ধারাবাহিকভাবে এগুলোতে পূর্ণ সমর্থন জানিয়েছেন। এবার আছে যুক্তরাজ্য। তো যুক্তরাজ্য সরকারও যদি পূর্ণ সমর্থন জানান তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আভ্যন্তরীণ যে রাজনীতির চাপ তৈরি হচ্ছে বা ঈদের পরে বেশ কয়েকটা অমীমাংসিত ইস্যু আছে যেগুলো নিয়ে সরকার একটু চাপের মুখে পড়বে, যেমন ইশরাকের মেয়র পদ, এটা একটা চাপ কিন্তু সামনে আসতে যাচ্ছে। পাশাপাশি নির্বাচন ইস্যু, যেটা বিএনপি বলছিল যে ডিসেম্বরের আগেই চাইলেই সরকার নির্বাচন দিতে পারে, সংবিধান সংশোধন ছাড়া শুধুমাত্র 1 মাসের মধ্যেই সম্ভব। তো সার্বিক এই চাপগুলোকে কাটানোর জন্য বৈশ্বিক যে সমর্থন, বিশেষ করে শক্তিশালী রাষ্ট্রগুলোর তাদের সমর্থনটাই যোগানোর চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এর পাশাপাশি আওয়ামী লীগ সরকার কর্তৃক পাচারকৃত টাকা পয়সা বা শেখ পরিবারের অনেকেই যুক্তরাজ্যে অনেক সম্পদের মালিক আছেন যেগুলো গণমাধ্যমে আসছে, তাদের সেই পাচারকৃত টাকা ফেরত আনার প্রক্রিয়াও সম্ভবত সেখানে আলোচনা হবে। দেখা যাক কি হয়। পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াসের চাপে পড়ে বিএনপির এসালাম বিষয়ক সম্পাদক লুঙ্গি পরে ভারতের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে ট্রেনিং প্রাপ্ত নেতা জনাব সালাউদ্দিন আহমেদ ট্রাইব্যুনালে যে অভিযোগ করেছেন তার গুমের, মানে এক প্রকার মামলা দায়েরের মতো। কিন্তু মজার বিষয়ে, এত স্পর্শকতার একটা বিষয়, সালাউদ্দিন আহমেদের দীর্ঘ গুম অবস্থার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে হাসিনা সহ আর অনেকের বিরুদ্ধে, কিন্তু সালাউদ্দিন হাসেন, বিএনপির আইনজীবীরাও হাসেন, ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরও হাসেন। মানে এটা কি হাসার বিষয়? এই হাসার মানে কি? এই হাসাহাসির মানে হচ্ছে এগুলো নাটক। কারণ সালাউদ্দিন আহমেদ আসলে গুম ছিলেন না, তিনি ভারতের রাজকীয় সুযোগ সুবিধায় ছিলেন। এবং জনগণ সালাউদ্দিন আহমেদের এই যে গুমের বিরুদ্ধে অভিযোগ, এটাকে নাটক বলছেন, তারা এটাকে ট্রল করছেন। যমুনা টিভি সহ যেসব জায়গায় এই সংবাদ এসেছে সেখানে নিচে জনগণের মন্তব্য দেখলাম, জনগণ বলছে এসব নাটক বাদ দেন, হাসেন কেন, খবর কি? কেউ বলছে এত তাড়াতাড়ি অভিযোগ করা ঠিক হয়নি। এখন সহজ প্রশ্ন, সালাউদ্দিন বাংলাদেশে ফিরেছেন প্রায় 9 মাস, তো এতদিন পর কেন অভিযোগ দায়ের করলেন? এতদিন অভিযোগ দায়ের করেন কেন? মানে এগুলো গুমটুম কিছু না, তাহলে এখন কেন অভিযোগ দায়ের করেছেন? ওই যে ইলিয়াস ভিডিও বানিয়েছে, পিনাকি ভট্টাচার্য ভিডিও বানিয়েছে, এমন প্রশ্ন ছড়ে দিয়েছে। আর ইলিয়াস পিনাকি বললে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে পৌঁছে যায়। ইলিয়াস পিনাকির যে ক্রেডিবিলিটি, এটা তারেক রহমানেরও নেই, যার ফলে জনগণ সালাউদ্দিনকে সন্দেহ করা শুরু করেছে। জনগণ সব জায়গায় মন্তব্য করেছে যে আপনি ভারতে রাজার হালে ছিলেন, আপনি কোনো গুম ছিলেন না, ট্রেনিং নিয়েছেন, আর এখন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তো ইলিয়াস পিনাকির ভিডিওর ফলে চাপ ফিল করে বাধ্য হয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন সালাউদ্দিন আহমেদ, বিএনপি। সহজ প্রশ্ন, এতদিন কেন অভিযোগ দায়ের করলেন? এই প্রশ্নই তো উত্তর নেই। আবার ওখানে অভিযোগ করতে দায়ের করতে আপনি হাসছেন কেন? লোক দেখানো অভিযোগ। সালাউদ্দিন আহমেদের গোমর মূলত ফাঁস হয়ে গিয়েছে। দেখেন, বিএনপি উপর ভাব না যে পিনাকিদের কথা আমরা গুনি না, ওগুলো আমলে নেওয়া যাবে না। স্থায়ী কমিটিতে একবার আলোচনা হয়েছে যে এগুলো আমলে নেওয়া যাবে না। অথচ পিনাকির বক্তব্যের জবাব দেওয়ার চেষ্টা মির্জা আব্বাসও করেছেন, সালাউদ্দিন আহমেদ জবাব দেওয়ার চেষ্টা করেছেন, আমি সুষ্ঠু জবাব দেওয়ার চেষ্টা করেছেন। যেমন সালাউদ্দিন আহমেদ তার ছেলের বিষয় বলেছেন, তার ছেলে ভদ্র ছেলে, ভালো ছেলে, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, উন্নত উচিত, তিনি নাকি এসালামের অফিসে বসেন, এটা ভুয়া, অমুক তমুক, নানান কথা জবাব দিয়েছে। জবাব যার আছে তার জবাব দিয়েছেন, যার জবাব নেই সেটা দিতে পারে না। যেমন কেন উন্নত গেস্ট হাউসে, ভিআইপি গেস্ট হাউসে ছিলেন, কেন আওয়ামী লীগের লোকজন তার সাথে দেখা করতো ভারতে, হুন্ডিতে টাকা পাঠাতো বা কিভাবে কি চলতো, এগুলোর কোনো জবাব নেই বলে জবাব দিতে পারে না। কিন্তু তার ছেলের ব্যাপারে হয়তো একটু আত্মবিশ্বাস আছে, জবাব একটা দিয়ে দিয়েছে। মির্জা আব্বাসের ক্ষেত্রে সেম, এদের বিরুদ্ধে পিনাকি যে অভিযোগগুলো এনেছেন তার যতটুকু জবাব আছে ততটুকু জোরালোভাবে দিয়েছেন, আর যেগুলো জবাব দেননি ওগুলো জবাব নেই, এর মানে ধরা খেলছেন। এখন এই সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, এই অভিযোগ এই লেটে অভিযোগ করার কারণে এই অভিযোগের আন্তরিকতা নিয়ে প্রশ্ন আছে, বা এই মামলা বিএনপি কিভাবে চালায়। দেখেন, এর আগে কিন্তু গুম কমিশনের কাছে সাক্ষ্য দিয়েছে সালাউদ্দিন আহমেদ। গুম কমিশনের কাজ বিচার করে না, ওটা রহস্য উদ্ঘাটন করা, এটা স্পেসিফিক কেস না। তবে সালাউদ্দিন আহমেদ মানে এতটাই ভাব নিচ্ছেন। আমি একটা স্মৃতি বলি, এই সালাউদ্দিন আহমেদ আমি নিজে নয়াপল্টনে বিএনপির পার্টি অফিস থেকে একটু সামনের দিকে একটা গলিতে বাম দিকে একবার আমরা আটটা পড়ছিলাম, সম্ভবত 18 দল না, তখন জোটের প্রোগ্রাম ছিল, 18 দল না, তার আরো কম হবে, 2013 সালের কথা। তখন বিএনপি প্রোগ্রাম চলছিল, তখন পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে, ককটেল মেরেছে, গুলি মেরেছে। তখন লোকজন দিক বিদিক ছুটছিল, তখন আমরা নিউজ কভার করতে গিয়েছিলাম। আমি নিজে একটা পার্টি অফিসের পাশে একটা মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছিলাম, কারণ আমাদের ওই যখন পুলিশ গুলি করতো বা টিয়ারশেল মারতো তখন আমাদের গন্তব্যই থাকতো যে সুযোগ পেলে মসজিদে ঢুকে যাব।
সেখানে নামাজ পড়বো, যেহেতু আমরা নামাজি, টুপি থাকতো পকেটে। তখন আমিও একটা মসজিদে ঢুকে গিয়েছি এবং ওই মসজিদে বিএনপির আরো কিছু নেতা ঢুকেছেন, তার মধ্যে ছিল এই সালাউদ্দিন আহমেদ। তখন আমরা আসরের নামাজ পড়ছি, সেখানে মাগরিবের নামাজও পড়েছি। তারপরে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কয়েক ঘন্টা পর সেখান থেকে বের হয়েছে। দীর্ঘ আলাপ হয়েছে আমার সাথে, সেটা সালাউদ্দিন সাহেব হয়তো স্মৃতিচারণ করতে পারবেন না। তখন আমরা দেলোয়ার হোসেন সাঈদীর বিষয়ে আলোচনা করতাম এবং তিনি নিজে বলেছেন তিনি দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ শুনেন, ভক্ত। এখন সেই সালাউদ্দিন আহমেদ দেলোয়ার হোসেন সাঈদীকে চিনেন না, তার নাম বলতে পারেন না, মোল্লা সাঈদী। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, এটা কে না জানে? মোল্লা সাঈদী না, মানে ভারত এমন মেডিসিন ঢুকিয়ে দিয়েছে, এমন ঔষধ ঢুকিয়ে দিয়েছে যে সালাউদ্দিন আহমেদ ইসলামপন্থী ছিলেন, ইসলামের পক্ষে কথা বলতেন, জামাতপন্থী বিএনপি নেতা ছিলেন। অনেকে আছে না যে বিএনপি জামাত জোট চায় না কিন্তু বিএনপি করে, কিন্তু না, সালাউদ্দিন আহমেদ ছিলেন জামাতপন্থী বিএনপি নেতা, মানে জামাতকে চাইতো, জামাতের পক্ষে, জামাতের সাথে মিশতে, এগুলো কমফোর্ট ফিল করতো, জামাত তাকে খুব রেসপেক্ট করতো। সেই সালাউদ্দিন আহমেদ এখন পুরো ভারতের ট্যাবলেট খেয়ে ইন্ডিয়ান মাল হয়ে গিয়েছে। এখন কোথাও সংবাদ সম্মেলন কোথাও গেলে মানুষ বলে যে ইন্ডিয়ান মালটা আইছে, এই হচ্ছে অবস্থা। দর্শক, ঢাকার গণপরিবহন ব্যবস্থায় পরিবেশ বান্ধব ও আধুনিক সেবা নিশ্চিত করতে 400টি ইলেকট্রিক বাস যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। সোমবার 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উপস্থাপনকালে অর্থোপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এই ঘোষণা দেন। তিনি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় হাইওয়ে মাস্টার প্ল্যান 2040 প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকার সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও টেকসই, নিরাপদ ও পরিবেশ বান্ধব করে গড়ে তুলতে একাধিক আইন, বিধিমালা ও নীতিমালার সংশোধন এবং হালনাগাদের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। তিনি আরো বলেন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ পুনর্গঠনের লক্ষ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন 2012 সংশোধন পূর্বক বাংলাদেশ নগর পরিবহন কর্তৃপক্ষ অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ঢাকার পরিবহন ব্যবস্থায় 400টি ইলেকট্রিক বাস যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া অর্থ উপদেষ্টা বলেন, নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী হিসেবে রেল পরিবহন বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয়। তবে বাংলাদেশে এই খাতে উল্লেখযোগ্য অগ্রগতি এখনো অর্জন করা সম্ভব হয়নি। আমরা এই অবস্থার আমূল পরিবর্তন ঘটাতে চাই। এ লক্ষ্যে 30 বছর মেয়াদী রেলওয়ে মাস্টার প্ল্যান অনুযায়ী বাংলাদেশ রেলওয়ে ডাবল লাইন ট্র্যাক নির্মাণ, গেজ একীভূতকরণ, আধুনিক সিগন্যালিং সিস্টেমের প্রবর্তন, সমুদ্র বন্দরের সঙ্গে রেল যোগাযোগের উন্নয়ন, আপগ্রেডেড লোকোমোটিভ প্রবর্তন এবং বৈদ্যুতিক ট্র্যাকশন প্রবর্তনের পদক্ষেপ নেওয়া হয়েছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।